স্বৈরাচারের দোসরদের ব্যাপারে ডিসিদের সতর্ক থাকার নির্দেশ। গণহত্যায় জড়িত না হলে ক্ষমা চেয়ে নির্বাচন করতে পারবে আওয়ামী নেতাকর্মীরা। যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়, তারা ক্ষমা চেয়ে আবার মেইন স্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। গণহত্যা মামলায় হাসিনা সহ ৪৬ জনের বিরুদ্ধে ২০ এপ্রিল তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ। নথি তথ্য প্রমাণ সমন্বয়ে সময় লাগছে প্রসিকিউশনের। তিস্তার পানির ন্যায্য দাবিতে ৫ জেলায় পদযাত্রা, নদী পারাপার। অসম চুক্তির মাধ্যমে ভারতের একতরফা সুবিধা নেয়ার প্রতিবাদ। সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে বারবার আমাদের পক্ষ থেকে অনেক অসম চুক্তি করা হয়েছে। দীর্ঘদিনের এই সমস্যা, আমরা এখন রাজপথে নেমেছি। কবে তিস্তা চুক্তি হবে, কবে পানি আসবে সেটি করেন আপনারা, সে আন্দোলনে আমরা আছি। বাংলাদেশ ভারত সম্পর্ক নির্দিষ্ট দল নির্ভর হওয়া উচিত নয়, মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার। এপ্রিলে বিমস্টেকে হতে পারে ইউনূস মোদি বৈঠক। স্বাগত। এখন বিকেলে আপনাদের সাথে পুরো আয়োজনে থাকবো আমি তানজিম শাফিন। গণহত্যায় জড়িত না হলে ক্ষমা চেয়ে নির্বাচন করতে পারবে আওয়ামী লীগ নেতারা। জেলা প্রশাসক সম্মেলনের শেষে কথা বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় আগে স্থানীয় সরকার নির্বাচন চাওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। এদিকে স্বৈরাচারের দোসররা সংগঠিত হচ্ছে জানিয়ে তাদের ব্যাপারে জেলা প্রশাসকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আব্দুল হাফিজ। আর আওয়ামী আমলের মানসিকতা পরিহার করে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা। আরও জানাবেন আজহার লিমন। জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন দলিলে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে চালানো গণহত্যার অভিযোগ যখন দলীয়ভাবে আওয়ামী লীগের ওপরেও, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পক্ষ থেকে দাবি উঠেছিল দলটি নিষিদ্ধের। কিন্তু সরকারের পক্ষ থেকে এ নিয়ে সাড়া না থাকায় বিতর্ক ছিল স্থানীয় ও জাতীয় যে নির্বাচনগুলো আসন্ন তাতে ওই দলটির পক্ষ থেকে কেউ অংশ নিতে পারবে কিনা তা নিয়ে। মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলন শেষে উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্যের পর এ নিয়ে ধোঁয়াশা অনেকটাই কেটে গেছে। স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের কেউ অংশ নিতে পারবে কিনা একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্ষমা চাইলে অংশ নিতে পারবেন। বিগত ফ্যাসিবাদের সময়ে জনগণের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কার্যক্রমে জড়িত ছিল, তাদের অধিকাংশই তো এখন পলাতক অবস্থায় আছে এবং গণহত্যার সাথে যারা জড়িত তাদের ব্যাপারে মামলা আছে বিধায় তারা পলাতক অথবা জেলখানায় রয়েছে। এবং ইতিমধ্যেই আমাদের মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়, তারা ক্ষমা চেয়ে আবার মেইন স্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। এর আগে নির্বাচন নিয়ে প্রশ্ন করা হয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে। তিনি জানান, মাঠ প্রশাসনের এসব কর্মকর্তাদের নিয়ে নির্বাচন নিয়ে কোনো আলাপ হয়নি। প্রশ্নোত্তরে বিশেষ অভিযানের ব্যাপারে তিনি বলেন, যতদিন ডেভিল থাকবে ততদিন ডেভিল হান্ট চলবে। আইন শৃঙ্খলা উন্নতির জন্যই তো আমরা এই যে একটা অপারেশন চালাচ্ছি ডেভিল হান্ট। দেশ থেকে দুর্নীতি কমাতে হবে। দুর্নীতির সমলে বিনষ্ট না করতে পারলে দেশের অগ্রগতি হবে না। এটা হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা, হলো দুর্নীতি। জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের অধিবেশন শুরু হয় প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে। অধিবেশন শেষ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, লুট হওয়া ১,৪০০ অস্ত্র এবং ২.৫ লাখ বুলেট এখন উদ্ধার করা যায়নি। এসব অস্ত্র উদ্ধার সহ দুর্গম অঞ্চলে সন্ত্রাস দমনে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এখানে তিনি কথা বলেন, পার্বত্য অঞ্চলে কুকি চীনের সন্ত্রাস, যুবকদের সর্বজনীন সামরিক প্রশিক্ষণ এবং পতিত স্বৈরাচারের দোসরদের সংগঠিত হওয়া নিয়ে। ২.৫ লক্ষ বিভিন্ন বোরের গুলি এখনো উদ্ধার হয়নি। সেগুলো তাদের জেলাতে কোনো না কোনো জায়গায় আছে, সেগুলো সন্ত্রাসীদের হাতে পড়তে পারে এবং তারা ব্যবহার করতে পারে। স্বৈরাচার এবং তাদের দোষর জায়গায় সংগঠিত হচ্ছে এবং কর্মসূচি দিচ্ছে এবং তারা দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যেতে পারে। এই সম্মেলন থেকে বের হয়ে আইন উপদেষ্টা বলেন, প্রশাসকদের সেবা নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে। দেশের সবচেয়ে মেধাবী মানুষরা ডিসি হিসাবে কাজ করেন বা প্রশাসনে আসেন কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে। এত বড় রাষ্ট্রের একটা রিসোর্সকে গত ফ্যাসিস্ট রেজিম জনগণকে অত্যাচার করার জন্য, নিপীড়ন করার জন্য এবং তাদের অপকর্ম জায়েজ করার জন্য ব্যবহার করা হয়েছিল। তো আমার ওনাদের সাথে ইন্টারাকশন সে শুধু মনে হয় যে এটাকে আমরা যদি পজিটিভলি কাজে লাগাই, জনগণের সেবা করার জন্য
দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য, ভূমি ব্যবস্থাপনার জন্য, স্বাস্থ্য শিক্ষা সেবা প্রদান করার জন্য ওই ক্যাপাবিলিটি ওনাদের আছে। এখানে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, চাকরিতে পুনর্বহালে প্রাথমিকের সহকারী শিক্ষকদের আন্দোলনে তার সহানুভূতি আছে। হাইকোর্টের একটা রায় হয়েছে যেটাতে ওনারা সন্তুষ্ট নন, ক্ষুব্ধ। আমরা আপিল করেছি এবং আমরা আপিলে লড়ছি। আমরা দেখব যে কোর্ট কি বলেন। আর যেহেতু এটা কোর্টে একটা বিচারাধীন বিষয়, সেই ক্ষেত্রে আমাদের প্রশাসনিকভাবে আলাদাভাবে কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ নেই। সমাপনী দিনে বিভিন্ন সেশনে অংশ নেন পরিবেশ, ধর্ম, সংস্কৃতি সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা। আজহার লিমন, এখন, ঢাকা। জুলাই গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন 20 এপ্রিল দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর জানান, সুষ্ঠু তদন্তের স্বার্থেই সময় চাওয়া হয়েছে, তবে 1 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের চেষ্টা করবে প্রসিকিউশন। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। গত বছর অক্টোবরে জুলাই গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। সে প্রেক্ষিতে মঙ্গলবার তৃতীয়বারের মতো আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা সহ 16 জনকে হাজির করা হয়। একে একে ট্রাইব্যুনালে আসেন শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। একে একে প্রিজন ভ্যান থেকে নামেন শাহজাহান খান, ইনু, মেনন, পলক। এরপর আসেন কামাল আহমেদ মজুমদার, আমু, কামরুল, ফারুক খান, আনিসুল হক, দীপুমণি ও সাবেক বিচারপতি মানিক। শুনানিতে চিফ প্রসিকিউটর আদালতকে জানান, প্রাথমিক তদন্তে এই মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ ডিজিটাল ফুটপ্রিন্ট, তাদের ফোনালাপ সহ অন্যান্য প্রমাণ হাতে এসেছে। সেগুলো মামলার প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে। সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের কাছে তদন্ত প্রতিবেদন দাখিলে 2 মাসের সময় চেয়েছেন প্রসিকিউশন। যেহেতু জাতিসংঘের মতো একটা বিশ্বের সবচাইতে বড় আন্তর্জাতিক সংগঠন, যাদের বাংলাদেশের কারো পক্ষে কোনো পলিটিক্যাল বায়াসের কোনো কারণ নেই, তারা যেহেতু গণহত্যার ব্যাপারে সুস্পষ্ট একটা রিপোর্ট দিয়েছে, এইটা আমাদের মামলা প্রমাণের জন্য একটা বড় এভিডেন্স হিসেবে কাজ করবে। এই কারণে আমরা 2 মাসের সময় চেয়েছিলাম। আদালত আগামী 20 এপ্রিল এই পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। এই সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট যাতে পাওয়া যায় সেটার ব্যাপারে বলেছেন। আমরা বলেছি যে আশা করছি আমরা এর আগেই তদন্ত রিপোর্ট দাখিল করতে পারবো। পরে ট্রাইব্যুনাল আওয়ামী লীগের 16 মন্ত্রী, এমপি সহ 46 জনের বিরুদ্ধে 20 এপ্রিলের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন। একই সাথে আদালত এই মামলার আরেক আসামি সুলাইমান সেলিমকে একই দিনে হাজিরের নির্দেশ দেওয়া হয়। মানবতা বিরোধী অপরাধ হচ্ছে বিশ্বের সবচাইতে বড় অপরাধ এবং এটার তদন্ত প্রক্রিয়া বিশ্বের সবচাইতে জটিল এবং কমপ্লেক্স। এই কারণে এইটাকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে রিপোর্ট আমরা দেওয়ার চেষ্টা করছি। সেক্ষেত্রে আমাদের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন দিনরাত কাজ করছেন। এই ব্যাপারে আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে এটি মেসেজটা দিতে চাই যে আমরা দিনরাত কাজ করছি এবং আমরা তদন্তের একটা চূড়ান্ত পর্যায়ে আছি। আশা করছি খুব সহসাই এই রিপোর্টগুলো আমাদের হাতে চলে আসবে। বাকি যে মামলা ছিল ওবায়দুল কাদের সহ বাকি মন্ত্রীদের, তাদের ব্যাপারেও একই প্রেয়ার এবং একই এভিডেন্স কিন্তু এখানে কাজ করবে। সেই হিসাবে তাদের ক্ষেত্রেও আমরা একই আবেদন জানিয়েছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। এদিকে আসামিরা জামিন আবেদন করলে প্রসিকিউশনের তরফ থেকে এর বিরোধিতা করা হবে বলেও জানান তাজুল ইসলাম। মশিউর অনিক, এখন, ঢাকা। জুলাই গণহত্যার কারিগরদের বিচার কাজ সম্পন্ন করতে পারলেই সফলতা আসবে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। চিত্রলেখায় জুলাই অভ্যুত্থান প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি আরও বলেন, রাষ্ট্রের টাকা দিয়ে আওয়ামী লীগ নিজেদের আদর্শিক গুন্ডাতন্ত্র কায়েম করেছিল। এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, তরুণদের চাওয়া আর গণ আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন সম্ভব হয়েছে, তাদের উজ্জীবিত রাখতে হবে। বিস্তারিত সাজিদ আরাফাতের প্রতিবেদনে। জুলাইয়ের রক্তাক্ত স্মৃতি, গুলির ক্ষতচিহ্ন বুক পাঁজরে। কর্তৃত্ববাদের শৃঙ্খল ভেঙে দিতে রাজপথে প্রতিবাদ, রক্তের বান, ভয়ের চাদর পেরিয়ে মহাকাল মারিয়ে অবশেষে আসে বিজয়। আমরা রাখছি তারুণ্যের এই বিজয়গাথার গল্পগুলো এখন স্মৃতির মানসপটে। এই ইতিহাস ধরে রাখার প্রয়াসেই আয়োজন চিত্রলেখায় জুলাই অভ্যুত্থান প্রদর্শনী। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে 2 দিনের আয়োজন উদ্বোধন করেন উপদেষ্টা মাহফুজ আলম। সাথে ছিলেন জুলাই আন্দোলনে শহীদ শাকিলের মা বিবি আয়েশা। এর আগে সংক্ষিপ্ত আলোচনায় উঠে আসে জুলাই যোদ্ধাদের রক্তাক্ত অবদানের কথা। স্মৃতিচারণ করা হয় জুলাইয়ের দিনলিপি নিয়ে।
এ সময় সন্তানের স্মৃতি মনে করে কান্নায় মূর্ছা যান শহীদ শাকিলের মা। আয়োজনে অংশ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, প্রবীণ রাজনীতিকরা হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে না পারলেও তরুণদের গণ আন্দোলনে তা সম্ভব হয়েছে। আমরা বলতাম না এর একটা পোল্ট্রি চিকেন জেনারেশন, অনেকে খুব বাজেভাবে এই কথাগুলো বলতো, তো তারাও তো বের হয়ে আসছে। এই যে তরুণরা তো এই যে একটা চেঞ্জ আসলো, এই যে রেভলিউশন হলো, এই পুরোটার নেতৃত্বে ছিল তরুণরা। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, প্রশাসনকে কুক্ষিগত করে হাসিনা দেশের শাসন ব্যবস্থাকে দূষিত করেছিল। তার পতন বৈশ্বিক ঘটনা। বাংলাদেশে শেখ হাসিনা তার বাবার ভুল থেকে শিক্ষা গ্রহণ করে এই প্রশাসন যন্ত্রকে একটা ক্লায়েন্টিজমের মাধ্যমে পুরা তৃণমূল পর্যন্ত উনি নিজের দলের অধীন করেছেন। মূলত শেখ হাসিনা, শেখ মুজিব যেতটুকু করে যেতে পারেননি তারই রেপ্লিকা অনুসরণ করে, ওই শাসন ব্যবস্থার রেপ্লিকা অনুসরণ করে উনি আসলে বাংলাদেশের জনগণের উপর নিপীড়ন চালিয়েছেন। জুলাই গণহত্যার বিচার প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, গণহত্যার কারিগরদের বিচার সম্পন্ন করতে পারলেই সফলতা আসবে, যা নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে সরকার। যতটুকু সময় আমরা পাবো সকলের ঐকমত্যের ভিত্তিতে, সেই সময়টুকুর মধ্যে যেন এই তরুণদের যে আশা আকাঙ্ক্ষার যে বাংলাদেশ, সে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা এগোতে পারি। বিচার ও সংস্কারের এমন একটি পর্যায়ে আমরা যেতে পারি যেখানে মানুষ আশাহত হবে না। আমি আবু সাঈদ। 2 দিনের উৎসবে জুলাই অভ্যুত্থান নিয়ে নির্মিত শ্রাবণ বিদ্রোহ সহ বেশ কিছু প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এছাড়া অভ্যুত্থানের বাছাই করা আলোকচিত্র, গ্রাফিতি ও ভিডিও ঠাঁই পেয়েছে প্রদর্শনীতে। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। হাজার হাজার মানুষের পদযাত্রার মধ্য দিয়ে শেষ হলো তিস্তা নদী রক্ষা আন্দোলনের দ্বিতীয় দিন। ভুক্তভোগীদের দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে তিস্তা মহাপরিকল্পনা। দুপুরে প্ল্যাকার্ড হাতে মাঝ নদীতে নেমে প্রতিবাদ জানান তারা। আর আন্দোলনের প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু বলেছেন, অসম চুক্তির মাধ্যমে একতরফা সুবিধা নিয়েছে ভারত। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধাপে ধাপে আন্দোলন চলবে বলে জানান তিনি। সিফাত শাহরিয়ারের প্রতিবেদন। রাতভর অবস্থান কর্মসূচি শেষে তিস্তার পাড়ের মানুষের ঘুম ভাঙে ভোরের ট্রেনের হুইসেলে। সকাল 8টা থেকে জড়ো হয় তিস্তার চরে। জাগোবাহে তিস্তা বাঁচায় স্লোগানে তখন মুখরিত তিস্তা রেল সেতু ও সড়ক সেতুর মাঝখানে চর। সকাল 10:30টায় তিস্তা সড়ক সেতুর লালমনিরহাট প্রান্ত থেকে পদযাত্রা দিয়ে শুরু হয় তিস্তা নদী রক্ষা আন্দোলনের দ্বিতীয় দিন। প্ল্যাকার্ড পতাকা হাতে যাত্রা করে লালমনিরহাট ও রংপুর সহ 5 জেলার হাজার হাজার মানুষ। তাদের কণ্ঠে তিস্তার পানি সুষম বন্টনের দাবি। যখন বন্যা হয় তখন পানি ছেড়ে দেওয়া হয়, এই আমাদের দীর্ঘদিনের এই সমস্যা। আমরা এখন রাজপথে নেমেছি, এই তিস্তা পাড়ের দুর্দশা ঘোষণা হোক, তার নদীর তীর রক্ষা করা হোক এবং এখানকার শিল্পাঞ্চল গড়ে তোলা হোক। যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, এই সৃষ্টিতে আমরা আমাদের দীর্ঘদিনের দাবি আদায় করব। আন্তর্জাতিক নদী হওয়া সত্ত্বেও তিস্তার পানি ইচ্ছে মতো আটকে রাখার অভিযোগ ভারতের বিরুদ্ধে। উত্তরের নারী পুরুষ সকল শ্রেণীর মানুষের কণ্ঠে বৈষম্য দূর করার প্রত্যয়। অধিকার ফিরে না পাই আমরা গণ আন্দোলনে নামি দেবো, এই আন্দোলন কখনো ছাড়বো না। আগামীতে আমাদের যতটুকু পাওনা তিস্তার পানি ততটুকুই আমরা হিস্সা আদায় করার জন্য আমাদের এই দাবি। এই আন্দোলনের প্রধান সমন্বয়কারী বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ধাপে ধাপে আন্দোলন চলবে। ভারতের কাছে পতিত সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে বারবার আমাদের পক্ষ থেকে অনেক অসম চুক্তি করা হয়েছে, কিন্তু তিস্তার মতো একটা ন্যায্য আদায় তারা করতে পারে নাই। এখন এই জনপদের লোক জেগে উঠেছে, তারা তাদের দাবি আদায়ের জন্য সোচ্চার হয়েছে। অবিলম্বে সেই দাবি মেনে নিয়ে তিস্তার ন্যায্য পানি আমাদেরকে দেয়া হোক। এদিন দুপুর থেকে প্ল্যাকার্ড হাতে মাঝ নদীতে নেমে প্রতিবাদ জানায় উত্তর জনপদের আগ্রাসন বিরোধী সাধারণ মানুষ। উত্তর জনপদের একান্ত নিজের তিস্তার মাঝখানে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকে তারা। নদীতে ডুব দিয়ে জানান দেয় এই স্রোতধারার মালিকানা তাদের। জাগোবাহে তিস্তা বাঁচায় স্লোগান নিয়ে আজকের দ্বিতীয় দিনের মতো এই যে পদযাত্রা, এটি
তাদের ন্যায্য হিস্যার দাবিতে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে। এবং তারা যেটি বলছে, যতক্ষণ পর্যন্ত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবে। সিফাত শাহরিয়ার, এখন রংপুর। তিস্তায় অবস্থান কর্মসূচির অংশ হিসেবে চলছে পদযাত্রা ও নদী পারাপার। এ নিয়ে আরও জানাতে তিস্তাপাড়ের কাউনিয়া ব্রিজ এলাকা থেকে সিফাত শাহরিয়ার এবং রংপুরের গঙ্গাচড়ার মহিপুর ব্রিজ এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মোকাররম হোসেন। শুরুতে যাব সিফাত, আপনার কাছে জানাবেন 48 ঘন্টার তো মোট কর্মসূচি, এখন কি আনুষ্ঠানিকতা চলছে? শাফিন, ইতিমধ্যে যে সভা সেটি শুরু হয়ে গেছে, অর্থাৎ তারেক রহমান আজকে যুক্ত হওয়ার কথা রয়েছে। আমি যেখানে রয়েছে লালমনির সামনে তিস্তা রেল ব্রিজ এবং আমার পেছনেই সড়ক সেতুটি রয়েছে। আমি ঠিক বেড়িবাঁধের মধ্যে রয়েছে এবং বেড়িবাঁধের নিচে যে চর তৈরি হয়েছে, যেখানে পানি থাকার কথা রয়েছে, সেই চরের মধ্যে দেখতে পাচ্ছেন তাঁবু রয়েছে, সাদা রঙের তাঁবু, এবং এই তাঁবুর মধ্যেই 2 দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছে তারা। এবং তার যেটি বলা হচ্ছিল যে নদী পারাপারে সে কর্মসূচি ইতিমধ্যে শেষ, সেটি দুপুরের সময় এই কর্মসূচিটি ছিল। এর আগেই আমরা যেটি দেখেছি, তারা পায়ে হেঁটে লালমনিরহাট থেকে রংপুরের পর্যন্ত তারা যায় এবং এই নদীর সড়ক সেতু হয়ে তারা পার হয়। এবং এখন যে চরের মধ্যেই অনুষ্ঠান চলছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, এই সাংস্কৃতিক অনুষ্ঠান তারেক রহমান যুক্ত হওয়া পর্যন্ত এখানে চলবে। এখন বাউল সঙ্গীত চলছে, বাউল সঙ্গীতের পর তারপরে এখানে রংপুরের যে ঐতিহ্য সমৃদ্ধ যে গানগুলো রয়েছে, ঐতিহ্যের সাথে যেই সংস্কৃতি যেগুলো রয়েছে, সেই সব গান, এখানে নাটিকা পরিবেশন হওয়ার কথা রয়েছে এখানে সন্ধ্যার পর। এবং রাতে বেবি নাজনীনের একক সঙ্গীত অনুষ্ঠান হওয়ারও কথা আমরা শুনেছি। এবং এখনের পর থেকে আপনাকে যদি একটু এখানকার সূচিটি বলি, সেক্ষেত্রে বিকাল 5টায় পালাগান হবে এবং সন্ধ্যা 7টায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তিনি যুক্ত হবেন এবং এখানে একটি ভিডিও চিত্র প্রদর্শনী চলবে। এই নদী যে আগ্রাসন কিংবা বৈষম্যের শিকার হচ্ছিল এই পাড়ের মানুষ ভারত কর্তৃক, সেই বিষয় নিয়ে ভিডিও চিত্র প্রদর্শন চলবে। এবং রাত 8টায় নকশিকাতা পরিবেশিত সঙ্গীত অনুষ্ঠান এবং রাত 9টা বেবি নাজনীনের একক সঙ্গীত অনুষ্ঠান বলছিলাম। এবং সিনেমা সাতাও প্রদর্শন হবে রাত 10টায়। এই যে কথাগুলো বলছিলাম, যে সঙ্গীত অনুষ্ঠান, যে গানগুলোর কথা বলছি, এগুলো কিন্তু এই তিস্তা পাড়ের মানুষদের রচিত এবং তিস্তা পাড়ের আবহমান বাংলার এই যে তিস্তার যে যৌবনের পর এখন যে বার্ধক্যে চলে এসেছে। এবং তারা যেটি বলছে, এটির কারণ তিস্তাকে আগ্রাসনের শিকার, ভারতীয় আগ্রাসনের শিকার এই তিস্তা পাড়ের মানুষ। তারা এই যে এখন খরা মৌসুমে যখন পানি থাকার কথা, আপনি নিশ্চয়ই ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন একেবারে নদীর মাঝখান পর্যন্ত, অর্থাৎ কিছু পানি দেখা যাচ্ছে, কিন্তু এইটুকু পানি পুকুরেও থাকে। আমরা বাংলার পুকুরগুলো বোধহয় আরও অনেকগুলো পুকুর রয়েছে, জলাশয় রয়েছে, যেগুলো আরও বেশি গভীর, কিন্তু এই তিস্তার এমন একটি নদী, এত বড় নদী, যেটি উত্তরের জনপদের সাথে, উত্তরের অর্থনীতির সাথে যুক্ত, উত্তরের মানুষের জীবনের সাথে যুক্ত, সেটি একেবারে বলা যায় এখন ধুধু বালুর চর একেবারে। এবং সেখানে এই প্রতিবাদ যে কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসাবে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, গান, কবিতা এবং নাটিকার মাধ্যমে তারা তাদের যে প্রতিবাদ সেটি জানিয়ে আসছে। এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বলছেন যে তারা ধাপে ধাপে এই যে তিস্তা পাড়ের মানুষ, তিস্তা নদী রক্ষা আন্দোলন চালিয়ে যাবে। আমাদের সহকর্মীরা যেহেতু 11টি পয়েন্টেই এই কর্মসূচি চলছে, নানা পয়েন্টে রয়েছে, আমাদের সহকর্মী মোকাররম হোসেন রয়েছে লালমনির হাটের আরেকটি প্রান্তে। মোকাররম হোসেনের কাছে যেতে চাই। মোকাররম, আপনার যেখানে আছেন, কি পরিস্থিতি দেখছেন, সেখানে কি আয়োজন চলছে এখন? ধন্যবাদ সিফাত। কাউনিয়ার মতো এখানেও আসলে 2টি স্পটে যে কর্মসূচি আছে সেটি বাস্তবায়ন হচ্ছে এবং সারাদিন তিস্তার এই চরে শুয়ে বসে কর্মসূচির মধ্যে গ্রামীণ খেলাধুলা, সাংস্কৃতিক আয়োজনে মানুষ কিন্তু ব্যস্ত সময় পার করছে। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, এটি তিস্তা নদীর মধ্যস্থল এবং এখানে একটি সংযোগ সেতু রয়েছে, যেই সেতুর আসলে 2 দিকে 2টি জেলা, একদিকে রংপুরের গঙ্গাচড়া, অন্যদিকে লালমনিরহাটের কালীগঞ্জ।
এবং এই দুই জায়গাতেই তিস্তা অববাহিকার যে মানুষরা আছেন তারা বিগত 30 ঘন্টা ধরে যেখানে অবস্থান করছেন সেই অবস্থানের এই পর্যায়ে দুটি পূর্ব নির্ধারিত কর্মসূচি শেষ করে এখন আলোচনার পর্ব চলছে এবং যেই পয়েন্টগুলোতে আসলে মানুষজন অবস্থান নিয়েছেন সেই পয়েন্টের যারা সুশীল সমাজ রয়েছেন, যারা এখানকার নদীমাতৃক অর্থনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে যারা শিল্পায়নের স্বপ্ন দেখেন এবং যারা ভিটেমাটি হারিয়েছেন, সবাই কিন্তু এখানে অবস্থান করছেন এবং এখন বক্তব্যের মঞ্চে তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করছেন। তারা বলছেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে স্বপ্ন দেখিয়ে 1.5 দশক পার করা হয়েছে সেই প্রতিশ্রুতির বুলি আর নয়, এবার তারা বাস্তবায়ন দেখতে চায়। তারা চায় যে অন্তর্বর্তী সরকার অন্তত এটির শুরুটা করে যাক এবং তারা এও আশা করছেন যে নির্বাচনের পরে, সংসদ নির্বাচনের পরে নির্বাচিত সরকার আসলে এই সরকারের কাজের যে ধারাবাহিকতা সেটি বজায় রাখবে, যার ফলে তারা এতদিন পর্যন্ত যে অপেক্ষায় ছিল সেই অপেক্ষার অবসান তারা চান। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে তিস্তার 2 তীর অর্থাৎ 115 কিলোমিটার, তিস্তার যে 2 তীর আছে অর্থাৎ 230 কিলোমিটার জনপদ, 230 কিলোমিটার জনপদে প্রায় 2 কোটি মানুষের বাস এবং এই 2 কোটি মানুষের সাথে তিস্তার যে সম্পর্ক সেটি কিন্তু প্রায় 200 বছরের সম্পর্ক এবং সেই 200 বছর ধরে যে সম্পর্কের সমান্তরাল গতি সেটি কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে। সম্পর্কের গতিপথ বদল হয়েছে, তিস্তার পানি কমেছে, তিস্তায় চট জেগেছে এবং সেই সম্পর্ক নতুন করে প্রতিস্থাপনের জন্য তিস্তার মানুষ কিন্তু উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে এবং এই যে অবস্থান কর্মসূচি একটি আন্দোলন, একটি সংগ্রাম, একটি দাবি আদায়ের মাধ্যম, যে মানুষকে কষ্ট না দিয়ে, রাস্তা অবরোধ না করে আনন্দ উৎসবের মধ্য দিয়ে যে আন্দোলন বাস্তবায়ন করা যায় তার একটি বড় উদাহরণ কিন্তু আজকের এই কর্মসূচি হতে পারে। এখানে দেশীয় সংস্কৃতির বিষয় আছে, এখানে দেশীয় খেলাধুলার ব্যাপার আছে। তিস্তার চরে স্কুলের বাচ্চারা এসে এটি পরিদর্শন করে যাচ্ছেন, অভিভাবকরা আসছেন এবং বিভিন্ন বয়সের অর্থাৎ 3 জেনারেশনের মানুষের অংশগ্রহণ এখানে রয়েছে। তো এই ছিল এই মুহূর্তে রংপুরের তিস্তা নদীর যে গঙ্গাচড়া এবং কালীগঞ্জ অংশ, সেই অংশ থেকে আমার কাছে এই মুহূর্তে সবশেষ। শাফিন। সহকর্মী মোকাররম হোসাইন রংপুরের গঙ্গাচড়া থেকে, এর আগে সিফাত শাহরিয়ার লালমনিরহাট থেকে জানাচ্ছিলেন তিস্তা পাড়ে অবস্থান কর্মসূচির সবশেষ। ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ATM আজহারুল ইসলামের মুক্তির দাবিতে সমাবেশ করছে দলটি। এ নিয়ে আরও জানাতে রাজধানীর পল্টন মোড় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, বক্তারা কি বলছেন? গণঅভ্যুত্থানের 6 মাস পার হলো, জামায়াতের যে সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল আছেন ATM আজহার, তার মুক্তি হয়নি এবং তারা বলছেন আজকে যে সমাবেশটি মূলত আয়োজন করেছে জামায়াত ইসলাম ঢাকা মহানগর দক্ষিণ, তারা বলছে যে গণঅভ্যুত্থানের পরে আওয়ামী লীগের সময় যারা রাজনৈতিকভাবে বিভিন্ন ন্যায় বিচার পায়নি বা যারা তাদেরকে বিভিন্ন মামলা দেওয়া হয়েছে, বিশেষ করে ATM আজহারের বিরুদ্ধে কিন্তু মানবতা বিরোধী অপরাধের যে রায়, তার মৃত্যুদণ্ড সেটি দেওয়া হয়েছিল। শুধু জামায়াতের শীর্ষ নেতৃত্বের কিন্তু এই একই মামলা দেওয়া হয় এবং কয়েকজন নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বিএনপির সালাউদ্দিন আহমেদ কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এই একই অপরাধের দায়ে এবং সেটি নিয়ে বলছে এটি কিন্তু বিতর্ক ছিল। বিশেষ করে এই যে সাম্প্রতিক সময়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তারা যে প্রতিবেদন দিয়েছে সেখানেও এই বিষয়টি এসেছে যে এই যে ট্রাইব্যুনাল সেটি একটি বিতর্কিত ছিল এবং এর আগেও বিভিন্ন মানবাধিকার সংগঠন, জাতিসংঘ থেকে কিন্তু এখানে যে বিচারিক প্রক্রিয়া সেটি নিয়ে প্রশ্ন তুলেছে এবং গণমাধ্যমেও কিন্তু এর আগে বিভিন্ন ধরনের ঘটনা, বিশেষ করে স্কাইপি কেলেঙ্কারি সহ নানা ধরনের যে অসঙ্গতি বিচারিক প্রক্রিয়া সেটি তুলে এসেছে এবং এই প্রেক্ষিতগুলো সামনে এনে যারা বলছেন যেহেতু শেখ হাসিনা সরকারের আমলে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণীত হয়ে ATM আজহারুল ইসলাম সহ জামায়াতের যারা নেতা ছিল এবং এটি একটি ত্রুটিপূর্ণ বিচার ব্যবস্থা, সেহেতু তাকে যে এখনো মুক্তি দেওয়া হয়নি সেই যে ধারাবাহিকতা সেটি এখনো যায়নি, এই দাবি করে কিন্তু তারা তাদের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ATM আজহারের মুক্তিতে আজকে এই পল্টন মোড়ে জামায়াত সমাবেশ করছে এবং শুধু পল্টন মোড়ে তাদের এই সমাবেশটি নয়, জামায়াতের এই নেতার মুক্তির দাবিতে কিন্তু সারা বাংলাদেশে একই সময়ে জামায়াতের নেতৃত্বে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল হচ্ছে। যদি একটু জানিয়ে রাখি, ATM আজহারুল ইসলাম তাকে কিন্তু 2012 সালে এই যে মানবতা বিরোধী অপরাধে অর্থাৎ 71-এ মুক্তিযুদ্ধের যে ভূমিকা সেজন্য তাকে গ্রেফতার করে এবং 14-তে তাকে ফাঁসির আদেশ দেয়। 15-তে তিনি হাইকোর্টে আপিল করলে সেটি পরে খারিজ করে দেওয়া হয়। মূলত আজকে তার যে মুক্তির জন্য এই এটা করছেন এবং তারা বলছেন যে মুক্তি না দেওয়া পর্যন্ত তাদের যে কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবে। কাছে পল্টন মোড় থেকে সব
শীর্ষস্থানীয় নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেখান থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। বাংলাদেশ ভারত সম্পর্ক নির্দিষ্ট কোনো সরকার বা দল নির্ভর হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এপ্রিলে বিমস্টেকের সাইডলাইনে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। ইসলামাবাদের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর সম্পর্কে জলঘোলা ঢাকা দিল্লির। শুরুতে ভিসা নিষেধাজ্ঞা, এরপর হাইকমিশনে হামলা, মিডিয়া ট্রায়াল, সীমান্ত সংকট সহ নানাবিধ জটিলতায় তলানিতে ঠেকেছে বাংলাদেশ ভারত সম্পর্ক। এমন পরিস্থিতিতে ওমানের মাস্কটে ভারতীয় গণমাধ্যম উইওনের সাথে এক সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, সম্পর্কে অস্বস্তি না বাড়াতে এপ্রিলে বিমস্টেকের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হতে পারে। It's not too large a group. It's a relatively small group. So usually, traditionally, each of the heads of government meet each of the others. So there is an opportunity for the two of them to meet. পররাষ্ট্র উপদেষ্টা জানান, ইসলামাবাদের সঙ্গে ঢাকার সম্পর্ক ভারতের নিরাপত্তাকে বিঘ্নিত করবে না। I do not see any possibility that the relation with Pakistan, whatever improvements we make on issues where some deliberate effort was being made to put it down or create hindrances. We just look at Pakistan as just as another country. So we think that it should be dealt in the way that we deal with other countries also. আর সংখ্যালঘু ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বাংলাদেশি নাগরিক হিসেবে সমান সুবিধা নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। The minorities, I mean the Hindus and others, are equal citizens of Bangladesh as with the Muslims. They have equal rights, they have equal protection under the law. এর আগে দ্য হিন্দুকে আরেক সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গেল 15 বছর বাংলাদেশের সঙ্গে এক ধরনের সম্পর্কে অভ্যস্ত ছিল দিল্লি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর তা হঠাৎ করেই ভেঙে পড়ে। বাংলাদেশের নতুন বাস্তবতার সাথে ভারতের মানিয়ে নিতে হয়তো সময় লাগছে বলে মন্তব্য করেন তিনি। Relations as it is found beneficial for both the countries. নাইম আবির, এখন ঢাকা। এখন টেলিভিশনের রাজশাহী ব্যুরো রিপোর্টার মাসুমা আক্তারের প্রথম জানাজা রাজধানীর মোহাম্মদপুরের আল মারকাজুল ইসলামে সম্পন্ন হয়েছে। তার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে গ্রামের বাড়ি নাটোরের গুরুদাসপুরে। মঙ্গলবার ভোররাতে নারায়ণগঞ্জের সাইনবোর্ডের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গেল শুক্রবার ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ায় বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিস্তারিত প্রতিবেদনে। নগরীতে যতগুলো বড় বাজেটের প্রকল্প বাস্তবায়ন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন, তার মধ্যে এই ফুটওভার ব্রিজ নির্মাণ কাজ অন্যতম একটি। তাই এ সকল অবকাঠামো নির্মাণের পাশাপাশি তা ব্যবহারে জনসাধারণকে সচেতন করা প্রয়োজন বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা। মাসুমা আক্তার, এখন রাজশাহী। এমন হাজারো খবর সংগ্রহের অবসরে নিজে এখন সংবাদ শিরোনাম। বেপরোয়া যানের জোর ধাক্কায় নিভে গেল দীপ্তিময় তারুণ্যের এক জীবন প্রদীপ। 4 দিন চিকিৎসা নেওয়ার পর মঙ্গলবার ভোররাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন এখন টেলিভিশনের রাজশাহী ব্যুরো রিপোর্টার মাসুমা আক্তার। গেল 14 ফেব্রুয়ারি দুদিনের ছুটি নিয়ে স্বামীর সঙ্গে কুমিল্লার শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন তিনি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় নেমে অটোরিকশা ভাড়া দেওয়ার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন। কুমিল্লা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর নেওয়া হয় ঢাকা মেডিকেলে। পরে আইসিইউ সংকটে সেখান থেকে নেওয়া হয় নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার বেসরকারি একটি হাসপাতালে। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান তিনি। বেলা 11:30টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের আল মারকাজুল ইসলামীতে প্রথম জানাজা শেষে নেওয়া হয় গ্রামের বাড়ি নাটোরের গুরুদাসপুরের নারায়ণপুর গ্রামে। বাবা মায়ের 2 সন্তানের মধ্যে মাসুমা ছিলেন একমাত্র মেয়ে। গুরুদাসপুরে উচ্চ মাধ্যমিকের পাঠ চুকিয়ে রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন। সবশেষ 2023 সালের 26 ডিসেম্বর যুক্ত হন এখন টেলিভিশনে। রাজশাহী ব্যুরো প্রতিবেদক হিসেবে শুরু হয় টেলিভিশন সাংবাদিকতায় তার কর্মজীবন। বাঙালি ঐতিহ্যকে খানিকটা বাঁচিয়ে রেখেছে এসব ভাসমান পিঠার দোকান। পাশাপাশি স্বল্প পুঁজিতে এই ব্যবসার মধ্য দিয়েই আয় রোজগারের উপলক্ষ খুঁজে পেয়েছে
নিম্ন আয়ের হাজারো মানুষ। স্বল্প সময়ের মধ্যে দেখিয়েছেন প্রতিভার দীপ্তি, সরল বর্ণনাভঙ্গি ও সাবলীল উপস্থাপনা নজর কাড়ে সবার। এখন ঢাকা। মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার অর্ধেকেরও বেশি সময় পার হয়েছে। দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে পাঠক দর্শনার্থীর ভিড়। বিস্তারিত জানাতে বইমেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিলা খান মিম। মিম, মেলায় আজ ভিড় কেমন? শেষার্ধে এসে বই বিক্রি কতটা বেড়েছে? শাফিন, ছুটির দিন না হয় অর্থাৎ একটি সাপ্তাহিক দিনের মতো অন্যান্য দিনের মতোই হওয়ায় আজ তুলনামূলকভাবে মেলায় ভিড় কম রয়েছে। তবে মনে হচ্ছে দর্শনার্থীর থেকে পাঠক সংখ্যাটাই অনেক বেশি, যেহেতু মেলা একদম শেষের দিকে। নতুন বইয়ের জন্য যারা অপেক্ষা করেছিলেন, প্রিয় লেখকের বইয়ের জন্য যারা অপেক্ষা করেছিলেন, অনেক বই কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। সেই বইগুলো কিনতে পাঠকরা ভিড় করছেন এবং প্রতিটি স্টলেই দেখা যাচ্ছে যে যারা পাঠক রয়েছেন নেড়েচেড়ে বই দেখছেন, শেষে সেই বইগুলো কিনছেন। এতদিন আমরা শুধু দেখছিলাম নেড়েচেড়ে দেখে চলেই যাচ্ছেন, তবে এখন কিন্তু বই কিনে বাড়ি ফেরার সংখ্যাটাও আসলে পাঠকদের সেই সংখ্যাটাও তুলনামূলকভাবে বেশি মনে হচ্ছে। আর খুব বেশি সময় নেই মেলার, তাই এই সময়ের মধ্যে কিন্তু পাঠকরা খুব তোড়জোড় করেই আসছেন এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা যাদেরকে আসলে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই টিচাররা মিলে নিয়ে এসেছেন, সেই দৃশ্যটি খুব সুন্দর। অনেক ক্লাসের শিক্ষার্থীদের একসঙ্গে নিয়ে এসেছেন এবং তারাও আসলে ঘুরে ঘুরে বইগুলো কিনেছেন। ছোট ছোট শিশুরা তাদের পাঠ্যপুস্তকের বাইরে গিয়েও আসলে বই মেলা থেকে বই কেনার যে আনন্দ, লেখকদের বই পড়ার, সেটি হতে পারে উপন্যাস, সেটি হতে পারে প্রবন্ধ কিংবা কবিতার বই অথবা গবেষণামূলক বই, সেটি আসলে কিনতে তারা খুব আগ্রহ বোধ করছেন। তার পাশাপাশি আপনি জানেন শাফিন যে এবার কিন্তু জুলাই স্মৃতি কর্নার রাখা হয়েছে বইমেলায়, সেটিও তারা ঘুরে দেখছেন এবং সেই ব্যাপারে তাদের ব্যাপক আগ্রহ রয়েছে, সেগুলো তারা ঘুরে দেখছেন। এই যে প্রতিচ্ছবি রাখা হয়েছিল জুলাইয়ের যারা গণঅভ্যুত্থানে প্রাণ দিয়েছেন, সেই মুগ্ধর প্রতিচ্ছবিতে তারা ছবি তুলছিলেন, তাদেরকে ছুঁয়ে দেখছিলেন সেই প্রতিচ্ছবিগুলো। অর্থাৎ তাদেরকে অনুভব করার যে একটি প্রচেষ্টা, সেটি তাদের মধ্যে লক্ষ্য করা গেছে। সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের দু একজনের সঙ্গে আমি কথা বলছিলাম, তারা বলছেন এই যে এবারে যে ভিন্ন একটি প্রেক্ষাপট থেকে এই মেলার আয়োজন করা হয়েছে, জুলাই স্মৃতি কর্নার রাখা হয়েছে শিক্ষার্থীদের জন্য, তাদেরকে কিন্তু সেই স্মৃতিগুলো আসলে বা তাদেরকে সেই ইতিহাসগুলো তাদের কাছে যেন থেকে থাকে, তাদের স্মৃতিতে যেন এই বিষয়গুলো থাকে, সেজন্যই কিন্তু তারা সময় করে ক্লাসরুমের বাইরে গিয়েও যে আসলে শিক্ষা দেওয়া সম্ভব, শিক্ষাদান করার জন্যই কিন্তু পাঠদান করার জন্য কিন্তু তারা এখানে নিয়ে এসেছেন। এর বাইরে গিয়ে আজ এখন পর্যন্ত কিন্তু মেলায় নতুন বই জমা পড়ছে। বিকাল 5টা নাগাদ বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হবে কতটি নতুন বই জমা পড়েছে এবং বাংলা একাডেমির যেই প্রাঙ্গণ রয়েছে সেখানে সকল প্রতিষ্ঠানের বা বাংলা একাডেমির থেকে প্রকাশিত বইগুলো পাওয়া যাচ্ছে। সেই বইগুলো কিন্তু এক বয়সী পাঠকরা বেশি পরিমাণে ভিড় করছেন, তবে তরুণ যারা পাঠকরা রয়েছেন তারা কিন্তু এই বর্ধিত সোহরাওয়ার্দী উদ্যানেই বেশি আসছেন। বিশেষ করে প্রিয় লেখকদের পুরনো বইগুলোও তারা খুঁজে খুঁজে দেখছেন, নতুন বইগুলোও চেষ্টা করছেন বা যেগুলোর ভালো রিভিউ তারা শুনতে পাচ্ছেন সেই বইগুলো কেনার চেষ্টা করছেন। এই ছিল আমার কাছে মেলার 18তম দিনের সর্বশেষ খবর। এবারে দেশের বাইরের খবর। কিয়েভকে বাদ দিয়ে ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণে চুক্তি মানবে না দেশটির প্রেসিডেন্ট। ইউক্রেন সহ পুরো ইউরোপকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার আলোচনায় বিস্মিত ইউরোপীয় নেতারা সোমবার এ নিয়ে জরুরি বৈঠক করেন প্যারিসে। কার্যকর কোনো পদক্ষেপ না এলে ইউক্রেনকে যুক্তরাজ্যের সেনা মোতায়েনের প্রস্তাবে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে অন্যান্য দেশ। বিশ্লেষকরা বলছেন ঐক্যের বার্তা দেয়াই ছিল প্যারিস বৈঠকের মূল উদ্দেশ্য। আরও জানাবেন নুজহাত কামাল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তনের ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে ইউরোপের দেশগুলো, যে ধাক্কায় হুমকির মুখে কয়েক দশকের মিত্রতা। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে অনুষ্ঠেয় আলোচনায় ইউরোপ এমনকি ইউক্রেনকেও বাদ দিয়ে চমকে দেয় যুক্তরাষ্ট্র। প্রতিক্রিয়ায় 24 ঘন্টার মধ্যে জরুরি বৈঠকে বসেন ইউরোপীয় নেতারা। ফ্রান্সের রাজধানী প্যারিসে সোমবার আলোচনার জন্য যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন, নেদারল্যান্ডস, ডেনমার্ক এবং ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো নেতাদের এলিজি প্যালেসে স্বাগত জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। নিরাপত্তা নিশ্চয়তার একটি সম্ভাব্য উপাদান ইউক্রেনে শান্তিরক্ষী পাঠানো। ইউরোপের প্রথম নেতা হিসেবে সোমবারই ইউক্রেনে শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ইউরোপের বিভিন্ন দেশের। At stake is not just the future of Ukraine,
It is an existential question for Europe as a whole, and therefore vital for Britain's national interest. Europe must play its role, and I'm prepared to consider committing British forces on the ground. Wiemy, że dużo spekulacji i domysłów na temat tego, czy w Paryżu będzie rozmowa na temat kto, kiedy i czy w ogóle będzie gotów wysłać swoje wojska na Ukrainę. Jak wiecie, jeśli chodzi o wsparcie ze strony Polski. La paz tiene que ir más allá de simplemente un alto el fuego. Tiene que ser, insisto, justa y duradera. No puede haber premios a las guerras de agresión y no puede ser simplemente que sea un parón para una próxima guerra, a lo que llamemos. Für mich gilt allerdings auch ein zweiter Gesichtspunkt, den ich klar hier sagen kann, von dem ich aber weiß, dass ich da sehr vereint bin mit ইউরোপ ও যুক্তরাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে কিংবা আলাদাভাবে নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে কিনা সেটিই ছিল বৈঠকের মূল আলোচ্য। এতে কার্যকর কোনো পদক্ষেপ না এলেও প্যারিস বৈঠকের মাধ্যমে মূলত নিজেদের ঐক্যের বার্তা দিয়েছেন ইউরোপীয় নেতারা, মত বিশ্লেষকদের। The very obvious outcome of the meeting is simply that the meeting itself is seen to take place. So, the idea that there is sort of European solidarity going on between the major European powers, important that the UK is part of that. So it's not just EU states, but it is actually the sort of major European NATO states. So the very act of consulting is intended to send a message. এদিকে রাশিয়ায় বন্দী ইউক্রেনীয় নেতাদের দেশে ফিরিয়ে আনতে মধ্যস্থতা ও আলোচনার জন্য সংযুক্ত আরব আমিরাতে সফর করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আবুধাবিতে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে সাক্ষাতে জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্র রাশিয়ার আলোচনায় ইউক্রেনকে বাদ দিয়ে ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণের চুক্তি মেনে নেবে না কিয়েভ। Питання ж не в тому, що просто забрати ресурс. Тобто питання в тому, що ти інвестуєш, щоб з цього ресурсу щось було. Ми не країна сировини. І мені здається, що цей момент, що ми не країна сировини, він повинен чітко бути відображений в документі. ইউক্রেন রাশিয়া যুদ্ধবন্ধের লক্ষ্যে সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও রাশিয়া বৈঠক বসছে মঙ্গলবারই। প্রাথমিকভাবে এ বৈঠকে ইউক্রেনের অংশ নেওয়ার কথা না থাকলেও সৌদি সফরের প্রত্যাশায় তুরস্কের আমন্ত্রণে আঙ্কারায় পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা সামনে রেখে এক মার্কিন বন্দীকে মুক্তি দিয়েছে মস্কো। নুজহাত কামাল, এখন বিশ্ব। শেষ করবো এখন বিকেল, যাবার আগে শিরোনামগুলো আরেকবার। স্বৈরাচারের দোসরদের ব্যাপারে ডিসিদের সতর্ক থাকার নির্দেশ। গণহত্যায় জড়িত না হলে ক্ষমা চেয়ে নির্বাচন করতে পারবে আওয়ামী নেতাকর্মীরা। যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়, তারা ক্ষমা চেয়ে আবার মেইন স্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। গণহত্যা মামলায় হাসিনা সহ ৪৬ জনের বিরুদ্ধে ২০ এপ্রিল তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ। নথি তথ্য প্রমাণ সমন্বয়ে সময় লাগছে প্রসিকিউশনের। তিস্তার পানির ন্যায্য দাবিতে ৫ জেলায় পদযাত্রা, নদী পারাপার। অসম চুক্তির মাধ্যমে ভারতের একতরফা সুবিধা নেওয়ার প্রতিবাদ। সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে বারবার আমাদের পক্ষ থেকে অনেক অসম চুক্তি করা হয়েছে। দীর্ঘদিনের এই সমস্যা, আমরা এখন রাজপথে নেমেছি। কবে তিস্তা চুক্তি হবে, কবে পানি আসবে সেটি করেন আপনারা, সে আন্দোলনে আমরা আছি। বাংলাদেশ ভারত সম্পর্ক নির্দিষ্ট দলভিত্তিক হওয়া উচিত নয়, মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার। এপ্রিলে বিমস্টেকে হতে পারে ইউনুস মোদি বৈঠক। এ ছিল এখন বিকেলে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে youtube.com/c/ekhon tv।